33 বছর কেটে গেল, কেউ কথা রাখে না। ছেলেবেলায় এক বৈষ্টমী আগমনী তার গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর। চমৎকার বাউল গান পরিবেশিত হচ্ছে। ট্যাকের ঘাটের যে হাউসবোট আছে, হাউসবোটগুলো রাখা আছে তার সামনে। মোহনগঞ্জ থেকে অটোতে করে এখন যাচ্ছি মধ্যমনগরে। নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জের মধ্যমনগর যেতে সময় লাগবে কতক্ষণ ভাই? 1 ঘন্টা 10 মিনিট, প্রায় 30 কিলোমিটার পথ। ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়াবী স্নিগ্ধ পরিবেশ। এখান থেকে হাওর শুরু। এই গাছগুলো অনেকটা ম্যানগ্রোভ গাছ, যারা মিঠা পানিতে জন্মাতে পারে এবং বেঁচে থাকতে পারে। ম্যানগ্রোভ নয়, মিঠা পানির যেমনটি আছে সিলেটের রাতারগুলে। টাঙ্গুয়ার হাওরেও কিছু গাছ আছে এরকম রাতারগুলের মতো। চলে আসলাম মধ্যনগর ঘাটে। এখান থেকে নৌকায় চড়বো। আমাদের নৌকার নাম হলো জাদুকাটা ভিনটেজ। কেমন লাগছে দোয়েল স্যার? এখন মনে হচ্ছে যে ক্লান্তি সার্থক। তো আমরা তো আমাদের জাদুকাটা ভিনটেজ পাচ্ছি না, এই জন্য একটু সমস্যার মধ্যে আছে। অবশ্যই পাবো এখন। আমাদের নৌকার একটি কেবিন, এখানে একটি ফ্যান আছে, চমৎকার জানালা, আর এইখানে 3 জন শোয়ার ব্যবস্থা, মোটামুটি সুন্দর। এখানে ওপেন নেই, এখানে অনেকে শুনতে পারবে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠছে। এখানে বেশ চমৎকার একটি পরিবেশ তৈরি করা হয়েছে। ফুলের টব আছে, গাছ আছে, বসার জায়গা। এখন বৃষ্টি হচ্ছে, সবকিছু ভেজা। মধ্যনগর এখন বাজে সকাল 8:35। নাস্তার জন্য সবাই রেডি। খাবার দেওয়া হয়েছে দেখি, ডিম ভুনা আর হলো পরিবেশ, চমৎকার খাবার। সকালের খাবার শেষে নৌকা এখন চলছে কংস নদী দিয়ে, উদ্দেশ্য টাঙ্গুয়ার হাওর। ওই যে হাঁস দেখছো, ওই যে খাবার কেমন হলো? মিস্টার ফারুক, আপনার সঙ্গীত আয়োজন কখন? সঙ্গীত আয়োজন কখন? সন্ধ্যায়। না, এখন সঙ্গীত সন্ধ্যা। সন্ধ্যা না, সঙ্গীত সকাল হবে আজকে। আজকে সঙ্গীত সন্ধ্যা একদম। কিছুক্ষণ পর গান হবে। আমাদের ফারুক আহমেদ গিটার নিয়ে এসেছেন, গান খেলা হবে, চমৎকার গান হবে। চমৎকার সুন্দর পরিবেশ, মনে হচ্ছে যে ম্যানগ্রোভ ফরেস্ট। আসলে সাধুমানের গাছ, বাড়ির পাশে জন্মানো গাছগুলোই এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। হাওরের পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। এখানে দেখা যাচ্ছে সম্ভবত এটি একটি স্কুল বিল্ডিং এবং নিচতলা ফাঁকা রেখে উপরে ভবন তৈরি করা হয়েছে, যাতে বেশি যখন পানি বেড়ে যায় তখন আশ্রয় নেওয়া যায় দোতলা, তৃতীয় তলায়।
অসংখ্য হাঁস সাঁতার কাটছে, এদিকে আছে গরুর পাল, আর হাওরের সীমান্তহীন পানি। এখন আমাদের সঙ্গীত শিল্পী ফারুক আহমেদ এবং কনক রেজা তাদের পরিবেশনায় বাদাম দেখা থাকি আমার কেউ আসে বাসা বাসা আমার সহনীয় কিনলাম, আমার সহনীয়। হ্যাঁ আসাদ, এই মাছ ধরছে কে? এই যে আমরা ধরলাম, এখন আমি ধরে রাখছি। মাছের দাম কত বলো? 800 টাকা। তুমি 5000 টাকা দাও। 5000? হ্যাঁ 500 500। ঠিক আছে, নিয়ে নিলাম। এই মরাগুলো বেশি মরা পচে গেছে কি লোকগুলো। এই আমি হ্যালো হ্যালো হ্যালো। আরে দেখা যায় না। আসেন তো তোমার একটু বলেন। চমৎকার লাগছে আজকের এই আয়োজন। আমরা টাঙ্গুয়ার হাওরের পথে আছি। চমৎকার রৌদ্রোজ্জ্বল পরিবেশ, সাথে হাওরের মৃদুমন্দ হাওয়া, তার মাঝে অসাধারণ প্রকৃতি। ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই মাছ কাটছে, চুলায় হারিয়ে বন্ধ হয়েছে, মাছ হচ্ছে। বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈক। বসন্ত বাতাসে সৈক, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈক, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈক বাতাসে। ও হুজুর জিজ্ঞেস করে, আমি মন করি তো জিজ্ঞেস করতে যে বন্ধু ফারুক ও কনকের গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি টাঙ্গুয়ার হাওরের পথে। আমরা মূল যে টাঙ্গুয়ার হাওর সেখানে অলরেডি প্রবেশ করেছি। সামনে একটি নৌকা বন্ধ হয়ে গেছে, সম্ভবত তাদের কোনো সমস্যা হয়েছে। আমাদের নৌকা, এবং হ্যাঁ, আমাদের নৌকারও ইঞ্জিন এখন বন্ধ সম্ভবত ইঞ্জিনে আমরা ঢুকে গেছে। হ্যাঁ, ওই যে পাখায় হয়তো কোনো ময়লা আটকে ছিল। এখানে আসলে হাওর তো নয়, যেন সমুদ্র। আহা কি চমৎকার। আর কি গান গাওয়া যায় বলেন না? আসবার কালে কি যাচ্ছি, সে তুমি কি যাচ্ছে, আসবার কালে কি যাচ্ছি, সে তুমি কি যাচ্ছি, কি যাচ্ছ বাজাবার কালে, কি যাচ্ছ বাজাবার কালে, সে কথা ভেবে বলো না,
হবে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মেঘে লুকালে পাই এই জায়গাটিতেই সবাই গোসল করে। ছোট নৌকায়, বড় নৌকাগুলো ওইখানে যেতে দেওয়া হয় না। বিশেষ করে যেসব নৌকায় ওয়াশরুম বা টয়লেট আছে সেই নৌকাগুলো মূল যে স্পট ওয়াচ টাওয়ার সেখানটাতে যেতে দেওয়া হয় না পরিবেশগত কারণে। এবং মোটামুটি এখানকার হকাররাও এবার দেখলাম বেশ কিছুটা সচেতন। প্লাস্টিক দ্রব্য, যদিও এখানে চিপস, চা এগুলো বিক্রি হচ্ছে। এখানে আমার মনে হয় যে এখানে চিপস বা চা বিক্রির প্রয়োজন নেই, কর্তৃপক্ষ বিষয়টি দেখতে পারে। এখন আমরা চলে যাচ্ছি টেকের ঘাটের দিকে। ওয়াচ টাওয়ার পরিদর্শন শেষে টেকের ঘাটের দিকে চলে যাচ্ছি। এখন বাজে দুপুর 2:10, চলছে দুপুরের খাওয়া দাওয়া। চমৎকার খাওয়ারের মাছ, শিং, বাইম ও ট্যাংরা মাছ দিয়ে আজকে খাওয়া হয়েছে। স্যার, খাওয়া কেমন হলো? বাইম মাছ তো আপনার আরো রয়ে গেছে। আমরা কত করে মাছ খেয়েছি তা আমরা নিজেরাও জানি না। এবং ট্যাংরা আমি যে কয়টা পাইছি, ট্যাংরা, ট্যাংরা, বাইম, বাইম, শিং, শিং, চান্দা, আরো আরো মনে হয় 2 প্রজাতির ছিল। রান্নাটা রান্নাটা চমৎকার। জাহাঙ্গীর ভাই এই ভাই রান্না করেছে, খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনাকে। যতটুকু পারি অতটুকু করছি। এই পরিবেশেই আমাদের খাওয়া দাওয়া। ওই দূরে দেখা যায় মেঘালয়ের সুউচ্চ পাহাড়, তার এই পাদদেশ দিয়ে বয়ে চলেছে টাঙ্গুয়ার হাওর। মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে এগিয়ে চলেছি। চমৎকার লাগছে, আকাশ মেঘাচ্ছন্ন। ঠিক যেন পাহাড়ে ফেলা দিয়ে আকাশ ডোবায় ওঠে। আমরা চলে আসলাম টেকের ঘাট। সারি সারি অনেক হাউস বোট বাঁধা আছে এই ঘাটে। এর পিছনে মেঘালয়ের সেই পাহাড়গুলো, তার পাশে রয়েছে অসম্ভব সুন্দর নীলাদ্রি লেক। চলুন এবার যাই নীলাদ্রি লেক পরিদর্শন করতে। বাইকে করে নীলাদ্রি লেক, নাগপাছড়া, বিভিন্ন জায়গায় এই বাইকাররা দর্শনার্থীদের নিয়ে যায়। আমরা হেঁটেই চলেছি নীলাদ্রি লেক দর্শন করতে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, তাহিরপুর, সুনামগঞ্জ। টেকের ঘাট, তাহিরপুর, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রয়েছে। চলছে চায়ের আড্ডা। নীলাদ্রি লেকের পাড়ে বসে চায়ের আড্ডা। চলে এসেছি নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকেও বোট রাইডিং হয়, অনেকেই বোট রাইডিং করছে। মেঘালয়ের কোলে, পাহাড়ের কোলে এক স্বচ্ছ পানির জলরাশি হলো নীলাদ্রি লেক। এর আগের বার যখন এসেছিলাম তখন অবশ্যই এই লেকে কোনো নৌকা চলতে দেখা যায়নি, বা নৌকা নিয়ে কেউ এটার ভিতরে যেতেও পারেনি। এখন দেখা যাচ্ছে অনেক নৌকা, সারি সারি নৌকা আছে এবং দর্শনার্থীরা
নৌকা নিয়ে ওই প্রান্ত পর্যন্ত যাচ্ছে, পাহাড়ের একেবারে কোল পর্যন্ত। নীলাদ্রি লেক থেকে পানি এই নালাটি দিয়ে হাওড়ে চলে যাচ্ছে, অর্থাৎ পাহাড় থেকে নেমে আসা পানি এই ছোট নালা দিয়ে হাওড়ে চলে যাচ্ছে। পানি বেশ স্বচ্ছ ছিল, কিন্তু এখন অনেক মানুষই লেকে নামছে, সেজন্য পানিটা অনেকটা ঘোলাটে হয়ে গেছে। যেটা ভালো এখানে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। তার পাশেই আরেকটি সাইনবোর্ড আছে, আপনি ইতিমধ্যেই আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা সীমারেখা অতিক্রম করি নাই, এখনো বাংলাদেশ সীমানার ভিতরেই আছি, যদিও কেউ কেউ যাচ্ছে ওইদিকে। ছবি আসে, আমারটা দেখি ছবি আসে। বইলো না, বইলো না, বললে তো আর ছবি হইলো না, বললে তো আর ছবি হইলো না। পুরো আমাদের একদম পায়ের নিচে চলে আসছে। হ্যাঁ, এই স্ন্যাপটার দাম 10 লাখ কম দিও, 10 লাখ কম দিও বন্ধু। বসতে হবে আমাদের মাথা পাহাড়ের উপরে থাকবে এইভাবে, তাহলে মনে হবে যে আমরা পাহাড়ের চাইতে। ছবি তো পিছনে বেশি লোক হয়ে গেছে। ওই মোবাইল ফেলে দিয়ে আবার কিনতে হবে, নতুন মোবাইল দিয়ে। বাচ্চারা বেশি কি গেলাম। এখন জিপে করে যাচ্ছি টেকের ঘাট থেকে লাকমাছড়া। আমরা চলে এসেছি এখন লাকমাছড়াতে। এখানেও দুটি পাহাড়ের মধ্য দিয়ে পাহাড়ি ঝিরি বেয়ে বাংলাদেশে প্রবেশ করেছে লাকমাছড়া। দেখি আর কি কি আছে এখানে। এখানে তিনটি পাহাড়, তার মাঝখানে একটি ব্রিজ দেখা যাচ্ছে, এই যে কালো। চমৎকার একটি পরিবেশ, সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে পাহাড়ি ঝিরি বেয়ে বাংলাদেশে প্রবেশ করছে। সিলেটের সবগুলো পর্যটন কেন্দ্রেরই একটি মিল আছে, সেটা হলো ভারতীয় সীমান্ত সংলগ্ন পাহাড় বা পাহাড়ের পাদদেশ। সেখানেই আমরা বাংলাদেশিরা এসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি। এই হলো লাকমাছড়ার একেবারে সীমান্তবর্তী অংশে চলে আসলাম। এই স্থানটি খুবই সুন্দর, পাহাড়ি ঝিরি বয়ে চলে আসছে, আর ঠান্ডা পানিতে পা ভিজিয়ে এই চমৎকার পরিবেশ উপভোগ করছে ফারুক আহমেদ। হ্যাঁ, সুন্দর লাগছে তোমাকে। এখানে অনেক পাথর ছিল, সে পাথরগুলো কিন্তু এখন আর নেই। চমৎকার সুন্দর পরিবেশ। সূর্যের দিকে তাকাও, সূর্যের দিকে চিটাও, পানি চিটাও, চিটাও, চিটাও,
দিতে থাকো দিতে থাকো। তো জুম করে নিচ্ছি তো সুন্দর হয়েছে। দুই পাহাড়কে সংযুক্তকারী ব্রিজটি একেবারে স্পষ্ট এখান থেকে। এই যে সাদা পতাকা দিয়ে রাখা হয়েছে, এটি হলো সত্যিকারের যে লাইন, বর্ডার লাইন সেটি। এই যে এখানে পিলার আছে, বাংলাদেশ, ওই পারে ভারত। হয়েছে আপনার ছেলে মানুষই ওঠেন। এবার পাহাড়ের উপর থেকে নীলাদ্রি লেকের সৌন্দর্য খুবই সুন্দর। পাহাড়ের উপর থেকে নীলাদ্রি লেকের সৌন্দর্য। পাহাড়ের উপর থেকে আমরা এবার নীলাদ্রি লেক দেখছি। লাকমাছড়া দেখে আবার দিন চলে এসেছি অন্তরাটা শুনিয়ে যাবে। তারপর তারপর কত চন্দ্রভূম অমাবস্যা অতিবাহিত হয়ে গেল, কিন্তু সে বৈষ্টমী আর ফিরল না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, আমি তোমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। যে ঝাঁকটা চুল দুলে ছিনতাইয়ের ভঙ্গিতে উড়ে এলো এক ঝাঁক হাওয়া, মেঘের আঁচলে টান মেরে বলল, উঠ ছুরি তোর বিয়ে। গল্পটা শেষ হয়নি এখনো। বজ্রের সঙ্গে মেঘের বিয়ে হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়টাকে সে কোনো দিনই ভুলতে পারলো না। বিশ্বাস না হয় চিনে দেখতে পারো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে। আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে দিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছে। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বলল, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বলল, আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন দিয়ে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম ভূমি, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। ঠিক সেইভাবে মেঘ ছিল পাহাড়ের গাছের তলে, আর পাহাড় ছিল মেঘের বুকে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের আস্ফালন, ঝাপটা চোখ ডুবে ছিনতাইয়ের ভঙ্গিতে উঠে এলো এক ঝাঁক হাওয়া, মেঘের আঁচলে টান মেরে বলল, উঠ ছুরি তোর বিয়ে। এখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল লাঠি লাগেজ দেখিয়ে চুষেছিল লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটের সামনে দাঁড়িয়ে দেখেছি অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ পক্ষের কণা। আহমদ এসেছে তারা। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লগেজ, সেই রাস উৎসব কেউ ফিরিয়ে দেবে না আমায়। বুকের মধ্যে সুগন্ধের রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এমনি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছে 108টা কথা তার হাত বাড়িয়েছি, মন বাড়িয়েছি, দুইকে আমি এক করি, এককে করি। প্রেমের মাঝে শুই না যাবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে থাকবি? তবুও
চমৎকার হাত দিয়ে তো ছোব। চমৎকার বাউল গান পরিবেশিত হচ্ছে আপনি আমার ফোন দেখেন ট্যাকের ঘাটের যে হাউসবোট আছে, হাউসবোটগুলো রাখা আছে তার সামনে। শুভ সকাল টেকের ঘাট থেকে। এখন সকাল 6টা। এই মুহূর্তে টেকের ঘাট ছেড়ে যাচ্ছি আমরা। খুব ভালো ঘুম হয়েছে। জলের উপর প্রথম রাত্রি যাপন করলাম। টেকের ঘাট ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি জাদুকাটা নদীর উদ্দেশ্যে। দেখা হবে সেখানে গিয়ে। সকালের এই সুন্দর মনোরম দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। আমরা দেখি। চমৎকার মেঘালয়ের পাহাড়, আজকে মেঘে ঢাকা আকাশ, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। টাঙ্গুয়ার হাওরের নীলাদ্রি লেকের পাদদেশের এই সুন্দর সকাল সত্যি উপভোগ্য। সূর্য উঠেছে কিন্তু এখনো মেঘের কারণে আমরা সূর্যি মামাকে দেখতে পাইনি। সকালের মৃদুমন্দ হাওয়ায় ভেসে চলেছে আমাদের প্রমোদ তরী। আহা কি সুন্দর। মানে তুলেছি স্টেশন তো আবার নামে এটাই যে স্থানীয় মানুষটা না $600 করে। আপনার লোক পাশের রুমে মিঠা পানির জলাবন, রাতারগুলের মতো। টেকের ঘাটের আশেপাশে প্রায় বিভিন্ন জায়গায় এরকম দৃশ্য দেখা যায়। চমৎকার গান গাইছে এই সকালবেলায়। হাওরের এই অপরূপ সৌন্দর্যের মধ্যে চলেছে আমাদের সুন্দরী আর এই সুন্দর গান। এটা হলো কালীবাউস। কালীবাউস না? ইয়েস, মাছ দেখি। আমরা এই যে ছোট্ট একটি নৌকা থেকে মাছ সংগ্রহ করার চেষ্টা করছি। দেখি কালীবাউস, একেবারে জ্যান্ত কালীবাউস। আর গুড়া কি আছে ওগুলি, মলা টলা, ওগুলো দিয়ে দেন, ছোট মোটো যা আছে। নিয়ে নাও, আসাদ নিয়ে নাও। না না, বাদ দাও। চলে আসলাম জাদুকাটা নদী। ওই সুদৃশ্য পাহাড়
পাহাড়ি অঞ্চলে জাদুকাটা নদী। আজকে মেঘাচ্ছন্ন আকাশ, আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, তারই মাঝে জাদুকাটা নদী। এখন আমরা বোট থেকে নামবো জাদুকাটা নদীতে। চলে এসেছি জাদুকাটা নদীর পাশের শিমুল বাগান। শিমুল বাগানটি এখন যদিও ভাদ্র মাস, সেজন্য তেমন কোনো শিমুল ফুল নেই। সাধারণত ফাগুন মাসে আসলে চমৎকার লাগে এই বাগানটি। বাগানটিতে চমৎকারভাবে শিমুল গাছ লাগানো আছে সারি সারিভাবে। এটি একটি ব্যক্তিগত উদ্যোগে একজন শৌখিন মানুষের করা। এই শিমুল বাগানটি দেখতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখানে এসে থাকে। ভ্রমণে উৎসাহিত হয়। আমার জয়নাল আবেদীন শিমুল বাগান। এই বাগানে প্রবেশ মূল্য 50 টাকা, আগে ছিল 30 টাকা। শিমুল বাগানের পাশে একটি বাঁশঝাড়ের বাগান রয়েছে। শিমুল বাগানের সৌন্দর্যের চেয়ে আসলে এই অংশটিও কম সুন্দর নয়। বাঁশঝাড়। এক একর বছর জানাল আপনি সবের কাছে বিক্রি করছেন। না না, তাই 5,000 টাকা ঘন্টা। আর অত কম হয় নাকি? তাহলে তো 6,000 টাকা। তার মানে এত অল্প দামে এই বিশাল বাগানটা। অনেক দাম কি এটা তোর? এখন তো হ্যাঁ, এখন তো এটা একটা তার একটা প্রপার্টি। এটা প্রতিদিন কত ইনকাম হয়। এলো শিমুল বাগানের ইতিহাস। জয়নাল আবেদীন সাহেব জায়গা কিনে এই বাগানটি প্রতিষ্ঠা করেন। শিমুল বাগানের পিছনের এই জায়গাটি, এখানে একটি ব্রিজ নির্মাণ হচ্ছিল। ওই পারের যে গ্রামটা আছে, বাংলাদেশের গ্রাম, সেখানে যাওয়ার জন্য এই পথটি হবে সরাসরি সংযুক্ত, যেটা এই এলাকার মানুষের জন্য অনেক প্রয়োজনীয়। অফবিটভাবে হাঁটাহাঁটি করছি শিমুল বাগানের আশেপাশে। ওই জাদুকাটা নদীরই একটি শাখা ঝিল এই নদী বয়ে এসেছে। এখন যদিও শুকনো, তো এখানে কিন্তু একটি ব্রিজ নির্মাণ হচ্ছে। এটা প্রোফাইল পিকচার বানাবো ভালো। এটা বলে বাচ্চা। জাদুকাটা নদী থেকে নেমে এখন নৌকা থেকে নেমে এখন আমরা মোটর সাইকেলে করে যাচ্ছি বারিকটিলা। আর কোথায়? সাদা পাথর। সাদা পাথর বাজার। এই কয়েকটি স্পট বাইকে করে ঘুরবো। ভাই বিক্রি করে সালাপানা। হ্যাঁ, অনেক উঁচু, বাবা, 90 ডিগ্রির মতো রে। অনেক উঁচুতে বাইকে করে উঠাচ্ছে। বাইকের শক্তি ভালোই আছে। এটা কি ভাই? ডিসপ্লোয়ার। এইখান থেকে জাদুকাটা নদীর ভিউ সবচেয়ে সুন্দর। এই যে ডান দিকে জাদুকাটা নদী, বারিকটিলা। বাঙালি না যারা বসবাস করছেন। পাহাড়টা একটু সুন্দর সবুজ হয়েছে, কাটাকাটি কিছুটা বন্ধ হয়েছিল। আগে যখন এসেছিলাম এই রাস্তাটা এত সুন্দর ছিল না। এখানে খুবই মানে একদম মাটির পথ দিয়ে উপর উঠছে। এটা কোন স্পট? মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ড। বাংলাদেশের মানে আমরা এখানে নিচে নামতে পারবো না। ডান দিকের এই অংশটি হলো মিনি সুইজারল্যান্ড। আসলে সত্যি সুন্দর লাগছে। মিনি সুইজারল্যান্ড সত্যি চমৎকার দৃশ্য।
ওই যে কাঁটাতার দেখা যাচ্ছে, এই যে কাঁটাতার, এই যে কাঁটাতারের ওই পারে ইন্ডিয়া আর এই পারে আমাদের বাংলাদেশের অংশ। এই জায়গাটা খুবই অসাধারণ। দেখছো 17 প্রো ম্যাক্স তে ছবি তুললাম। বাইক নেওয়া লাগবে না? সবাইকে সময়ের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমরা এসেছি এখন রাজার ঝর্ণা। এখানে একেবারে বর্ডার লাগোয়া, লেখা আছে ইতিমধ্যেই আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেছেন। তারপর নোম্যান্স ল্যান্ড, এই জায়গাটাতে প্রবেশাধিকার এখনো রয়েছে, অর্থাৎ এখানে পর্যটকদের প্রবেশ করতে দিচ্ছে। যে এই এলাকাটা আসলে চাকমাদের বসবাস, তাদের অত্যন্ত সুস্বাদু খাবারের যে প্রাণী শূকর। এখানে যে পাহাড়ি জিরি বয়ে আসছে, চমৎকার স্বচ্ছ পানি, স্বচ্ছ, খুবই স্বচ্ছ পানি, স্বচ্ছ। এই যে আমরা আরো উপরে উঠি না, এখানে অনেকটা ট্রেক করতে হবে, অনেকটা ট্রেক করতে হবে। হ্যাঁ, চমৎকার। যদি রোম্যান্স ল্যান্ড, তারপর আমরা এটা দেখার মুহূর্তে ভালো লাগছে। পুরো হচ্ছে ঝর্ণার ধারা কিন্তু আরো বেশি পাওয়া যাচ্ছে। সে অর্থে ঝর্ণা বলা যায় না, পাহাড়ি ওরা এখান থেকে পানি সংগ্রহ করে। এই তোমরা এই পানি পান করো, এটা খাওয়া যায়, এই পানি খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন চলে এসেছি টেকের ঘাটের তাহিরপুরের যে সাদা পাথর, সেখানে সুনামগঞ্জের তাহিরপুরের সাদা পাথর, এটা ভোলাগঞ্জ সাদা পাথর না। তাহিরপুরের সাদা পাথর খুবই স্বচ্ছ পানি, খুবই স্বচ্ছ পানি, চমৎকার। দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। এরপর আমরা আরও একটি বাজার এবং বারিকা টিলায় জাদুকাটা নদী দেখব। এরপর সেখান থেকে আমাদের নির্ধারিত হাউস বোটে করে চলে যাব মধ্যমনগর, এবং সেখান থেকে আজকে রাতে মোহনগঞ্জ এক্সপ্রেসে করে ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে চলে যাব। আজকে খুবই ভালো লাগলো, বিশেষ করে সুনামগঞ্জের যে পর্যটন স্পটগুলো। তবে এখানে এসে যেটা দেখলাম যে পাথর কিন্তু আসলে চলে যাচ্ছে। এখানে অল্প পরিসরে বেশ কিছু পাথর ছিল, বেশ কিছু কি এই স্পটটার সব জায়গায় পাথর ছিল, সেগুলো এখন নিয়ে যাচ্ছে। হয়তো এই সৌন্দর্যটুকুও থাকবে না। ধন্যবাদ, দেখা হবে নৌকাতে গিয়ে একেবারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। নেন আপনি তো আমার ছবি ওঠেন না।
অসাধারণ। কে তাকাবেন ওদিকে? তুমি পাহাড়ের চেয়ে বড়, বুঝছো? পাহাড় বিশাল কিছু দেখা আমরা এখন আছি বারিকা টিলার জাদুকাটা নদীর ভিউ পয়েন্টে। আমরা অলরেডি এখানে সীমান্ত পিলার অতিক্রম করে সবাই দাঁড়িয়েছে, যদিও যেহেতু বাংলাদেশের প্রান্তের পাহাড়ে এই সীমান্ত পিলারটি চলছে। আমি দেখাচ্ছি, এই যে সীমান্ত পিলার, এইখানে এই পাশে ইন্ডিয়া, মানে আমরা এখন ইন্ডিয়াতে আছি। এখানে ইন্ডিয়ান প্রান্ত এবং এইদিকে হলো এই যে বাংলাদেশ প্রান্ত। ওই যে ওই নামটা দেখায় তোলেন, হ্যাঁ এই হলো বাংলাদেশ প্রান্ত, বাংলাদেশ প্রান্ত। অনেকে ছবি তুলছে, চমৎকার দৃশ্য। আসলে এই ভিউ পয়েন্টটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এখন আমরা হাউস বোটে চলে যাব এবং সেখান থেকে মধ্যমনগরের উদ্দেশ্যে যাত্রা। হাউস বোটে দুপুরের লাঞ্চ, রাত্রে মোহনগঞ্জ এক্সপ্রেসে করে ঢাকায়। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণ শেষে আমাদের হাউস বোট নামিয়ে দিল মধ্যমনগর। আর সেখানে খুব সুন্দর রাস্তাটির পাশে বসে এক অভূতপূর্ব অনুভূতি। তখন কবে এরকম একটি পরিবেশ পেয়েছি আমার মনে নেই। সত্যি অসাধারণ সত্যি। মৃদু বাতাসের ঢেউয়ে রাস্তার পাড়ে কি কলকল ধ্বনি, যে কাউকে উদাসীন করবে। এই আমার বাংলাদেশ, এই আমার সুনামগঞ্জ, এই আমার হাওর। কি অসাধারণ, কি অসাধারণ। এখানটাতে প্রচন্ড ঢেউ, স্পিড বোট